সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এডুকেশনাল ভিডিও টিউটোরিয়ালে। আমরা গত বেশ কিছুদিন যাবত বিভিন্ন প্যাটার্নের কথা বলেছিলাম। যে প্যাটার্নের সিমিলারিটিস পেলে আশা করা যায় স্টকের যে মুভমেন্ট গুলো আসে, সিমিলারিটিস দেখা গেলে সেই একই মুভমেন্ট অন্য স্টক গুলোতে আমরা হয়তোবা পেতে পারি এবং সেগুলোর তুলনামূলক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এখন থেকে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রতি সপ্তাহের যে উইকেন্ড অথবা বন্ধের যে সময়টুকু থাকে, এইখানে মার্কেট সম্পর্কিত একটা ডিটেইল টেকনিক্যাল আলোচনা থাকবে। সেই সঙ্গে আহ, বেশ কিছু সংখ্যক স্ক্রিপ্টের অথবা ইনস্ট্রুমেন্টের আহ, বলতে পারেন যে টেকনিক্যাল পজিশনও এখানে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে মার্কেটের টেকনিক্যাল পজিশনটা দেখব, কিভাবে আস্তে আস্তে চার্ট ফর্ম করছে, কোন ধরনের প্যাটার্ন ফর্ম করতে যাচ্ছে বা করে ফেলেছে, সেই জিনিসগুলো দেখবো এবং সেইটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এইটা দিয়ে আসলে কি বোঝায় এবং কিসের ইঙ্গিত দেয়। সম্পূর্ণটাই আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বের করার চেষ্টা করব। আমাদের এই ফাইন্ডিংস গুলো হুবহু 100% মিলে যাবে বা মার্কেটের সঙ্গে 100% মিলে যাবে এমনটা আমরা দাবি করি না। বাট আমাদের এই অনুমানগুলো আমরা যখন করব এবং মার্কেটে সেইটার আলোকে সিমটমস গুলো দেখব, তখন আমরা ধরে নিব যে আমরা যে ধারণাটা রাখছি বা যে অ্যানালাইসিসটা আমরা করছি সেইটা সত্য হতে যাচ্ছে। এবং সেইটা সত্য হতে গেলে আমাদের যে প্রিপারেশন অথবা আমাদের যে কিছু অ্যাকশন থাকবে, অ্যাকশন প্ল্যান থাকবে, আমরা তখন সেই অ্যাকশন প্ল্যান গুলোকে এক্সিকিউট করতে পারবো। অবশ্যই মনে রাখবেন আমার এই অ্যানালাইসিস ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের লার্নিং এর পারপাসে শেয়ার করা হচ্ছে। এখান থেকে আসলে কোনো রকমের কোনো ইনভেস্টিং পরামর্শ আমরা প্রদান করছি না। যাই হোক, যেটা বলছিলাম যে আমরা ভিডিওর প্রথম ভাগে মার্কেট নিয়ে একটু ডিটেইল টেকনিক্যাল অ্যানালাইসিস দেখব এবং পরবর্তীতে 8টা থেকে 10টার মতো স্টকের টেকনিক্যাল পজিশনটা দেখব এবং তাদের ফিউচারের প্রসপেক্টিভ কিনা সেইটা একটু বোঝার চেষ্টা করব। আর বাকি যে রেগুলার ডেতে হচ্ছে আমাদের নর্মাল যেরকম 5টা করে স্টকের অ্যানালাইসিস আমরা শেয়ার করে থাকি, সেইটা কন্টিনিউ আমরা ইনশাল্লাহ করবো এখন থেকে। তাহলে 2টা প্যাটার্ন আপনাদের সামনে চলে আসলো। আশা করি এইটার ব্যাপারে আপনারা যদি প্রিপারেশন নেন, দেখেন, আশা করি উপকৃত হবেন। প্রথমেই চলে যাব আমরা এই যে যে মার্কিং করা জায়গাগুলো, 5080 পয়েন্ট আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে এইটা একটা সাপোর্ট জোনের মতো। মোরলেস এটা একটা সাপোর্ট জোন আমরা দেখিয়েছিলাম। তো আমরা আরেকটু রিক্যাপ করে দেখি। তো মোরলেস আমরা ব্যাস এই পর্যন্তই রাখি। আহ হুম আমরা এই পর্যন্তই রাখি। আমরা ধরে নিলাম যে এই জায়গাটুকুতে এই সাপোর্ট জোন এবং এই সাপোর্ট জোন, আমি বারবার বলছি সাপোর্ট জোন, সাপোর্ট লাইন নয় কিন্তু। আপনারা সবসময় মনে রাখার চেষ্টা করবেন, যখনই কোনো কিছু সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের কথা বলা হবে, তখন সবসময় মনে রাখবেন যে ওইটা একটা নির্দিষ্ট জোনের কথা বলা হচ্ছে। এই জোন সামান্য আপস এন্ড ডাউন হতে পারে বা কম বেশি হতে পারে। যেমন 5080 পয়েন্টটাকে আমি জোন বলছি, এখন হতে পারে 5080, 5070, 5060, আবার 5100 হতে পারে। অর্থাৎ এই 5080-কে কেন্দ্র করে 20 পয়েন্ট প্লাস এবং মাইনাসকে কেন্দ্র করে যে জোনটা আমরা পাচ্ছি, সেই জোনটাকে আমরা ধরছি একটা সাপোর্ট জোন হিসেবে। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন আপনার জন্য অ্যানালাইসিস করাটা অনেক ইজি হয়ে গিয়েছে। তো এই সাপোর্ট জোন এইখানে আমরা দেখেছি, এইখানেও কিন্তু ভ্যালিড থাকতে এখনো পর্যন্ত দেখছি। তো সাপোর্ট জোন যদি ভ্যালিড থাকে, আশা করা যায় যে এই জায়গাটাতে সাস্টেইন করার চেষ্টা করবে বা এখানে বাইং ইন্টারেস্ট আছে। আহ, আম, যেটাকে বলে সাপ্লাই নয়, বরং ডিমান্ড সাইড এখানে স্ট্রং।
থাকার চেষ্টা করতে হয়। অর্থাৎ ডিমান্ড সাইডটা যখনই এর নিচে নেমে যায় তখনই স্ট্রং হয় এবং ইন্ডেক্সকে পুশ আপ করে বা পুল আপ করে। আমরা ইতিপূর্বে এটার ব্যাপারে ডিসকাস করেছি। আমরা একটু শর্টলি যেটাকে বলা যে আহ, এই যে যে মার্কেটের এখানে মুভমেন্ট আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা বরং এইটাকে জুম ইন করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটুকুতে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ লাস্ট 11 দিন ধরে এই চ্যানেল, এই যে জোনটার কথা বলেছিলাম আমরা, এই জোনটার মোস্ট অফ দ্য টাইম এই জোনের উপরেই কিন্তু কি মার্কেটের ক্লোজিংটা ছিল এবং মার্কেটটা এই 5080-র উপরেই কিন্তু ধরে রাখার চেষ্টা করছে। তার মানে এখানে আহ বলতে পারেন যে নতুন করে একটা বেস বা ফাউন্ডেশন তৈরি করছে। এখন মার্কেটের রেঞ্জটা যদি আমরা বোঝার চেষ্টা করি, হুম, মার্কেটের রেঞ্জটা যদি বোঝার চেষ্টা করি যে ঠিক আছে 5080 প্লাস মাইনাস এবং আপসাইড মুভমেন্টের কথা যদি চিন্তা করি তাহলে আমরা একটু দেখবো আম, এই যে যে টপ গুলো দেখছেন প্রতিটা ক্যান্ডেল স্টিক্স এর টপ, আমরা এই ক্যান্ডেল স্টিক্স এর টপ গুলোকে এক্সটেন্ড করব। যেহেতু এটা রেজিস্ট্যান্স জোন আমরা লাল করে দিলাম। আই হোপ এখন আপনারা আরো সুন্দর করে দেখতে পাচ্ছেন। তাহলে আপসাইড দিকে আমরা মার্কেটের মুভমেন্ট গুলো কোথায় কোথায় দেখতে পারি? অর্থাৎ এখান থেকে মার্কেট উঠতেছে এইটা, আবার এই পর্যন্ত নামতে পারে, আবার উঠতে পারে, বা ভবিষ্যতে আমরা যে জিনিসটা দেখতে পারি যে এই লাইন বরাবর অর্থাৎ 5120 বা 30 পয়েন্ট বরাবর এই মুভমেন্টটা হতে পারে। একটা পর্যায়ে যে এইটা হয়তো সাপোর্ট জোন হবে, অর্থাৎ 5170। আমি আবার একটু দেখানোর চেষ্টা করি। মানে আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে এই চ্যানেলটাই কিন্তু আহ, আপাতত আপাতত দৃষ্টিতে আমি ধরে নিলাম যে কন্টিনিউ করতে পারে এবং সেটা যদি কন্টিনিউ করে একটা পর্যায়ে যে কিন্তু এই চ্যানেলের ব্রেকআউটটা হবে। হুম। তো প্রথমে আমাদের 1 নাম্বার সাপোর্ট জোন এইটা, সেকেন্ড সাপোর্ট জোন এইটা, এবং একটা পর্যায়ে কিন্তু এই চ্যানেলের ব্রেকআউট হয়ে এইখানে সাপোর্ট নিবে, অর্থাৎ চ্যানেলের উপরেই সাপোর্ট নিবে। তো এটা কোন লেভেলে যে নিবে সেটা আপাতত আমি ক্লিয়ারলি বলতে পারছি না বা বলতে যাবও না। আপাতত যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ক্লিয়ার, আমরা আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি যেটাকে কেন্দ্র করে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটাই ফেস করতেছে। তা আমাদের টার্গেট থাকবে এই যে যে জিনিসগুলো ফাইন্ড আউট করলাম, আপনাদের সামনেই করলাম এবং আপনারাও নিজ জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই ফাইন্ডিংস গুলোকে আমরা আপনারা হয়তোবা শার্লক হোমসের উপন্যাস পড়ে থাকতে পারেন, গোয়েন্দা কাহিনী। সে বিভিন্ন ক্রাইম স্পটের বিভিন্ন রকমের আহ, আহ, আমি বলবো যে এভিডেন্স গুলোকে কালেক্ট করে একটা সিনারিও দাঁড় করানোর চেষ্টা করে। এবং এই যে যে দাঁড় করানোর চেষ্টাটা এটা একটা অ্যাজাম্পশন, লাইক আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমরা এজিউম করি, বিভিন্ন ইভেন্টের সঙ্গে মিলাই এবং দেখার চেষ্টা করি যে আমাদের অ্যাজাম্পশনের কোন পার্টটুকু সব থেকে বেশি মিলছে। তখন আমরা একটা কনক্লুশন টানি। তো এইখানেও আমরা শার্লক হোমসের মতো মনে করেন আপনারা এবং আমরা সবাই মিলে আমরা অ্যানালাইসিস গুলো এখানে করছি লাইক শার্লক হোমসের মতো। এবং আমরা ক্রাইম স্পট, আসলে আমরা এখানে ক্রাইম স্পট না, এখানে হচ্ছে আমরা মার্কেটটাকে আমাদের কি বলা হয় যে শার্লক হোমসের মতো করে অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করছে যে এখানে অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা বোঝার চেষ্টা করে। প্রথম ফাইন্ডিংসটা হচ্ছে যে আমরা এখানে একটা সাপোর্ট নিতে দেখছি যেটা 5080-র উপরে সাস্টেইন করার চেষ্টা করছে। সেকেন্ডলি হচ্ছে আমরা রেজিস্ট্যান্স জোন পেয়েছি যেটা
প্রতিটা রেজিস্ট্যান্স জোন একটু উপরে উপরে তৈরি করছে। তো একটু একটু উপরে যখন তৈরি করছে তার মানে আপসাইড মুভমেন্ট, মার্কেটের মুভমেন্ট তৈরি করা ইনিশিয়াল স্টেজে কিন্তু এখন আছে। এই যে যে ইনিশিয়াল স্টেজে আছে, আমরা এখানে কনফার্ম হলাম এই জায়গা, আর এইটা হচ্ছে আমাদের তো যখনই আমরা এরকম দেখবো এক পর্যায়ে মার্কেট আর 5120-এর নিচে নামছে না। যেমন এইখানে আমরা দেখি 5200-র আশেপাশে রেজিস্ট্যান্স আছে। এইটা আবার কোনো কারণে যদি করে তাহলে আবার 5100 নিচে নামতেছে না। আমরা ধরে নিলাম যে এইটা সেকেন্ড সাপোর্ট জোন। আমরা ধরে নিলাম যে এটা যখন ডাউন করে আসতেছে, আমরা ধরে নিলাম যে এটা এখানে 5150 এইখান থেকে মুভমেন্ট করতেছে, হতে পারে। তারপর এক পর্যায়ে ব্রেকআউট করলো, ব্রেকআউট করে এইটার উপরে মুভমেন্টে আবার এটা গেল। অর্থাৎ এই জায়গাগুলো তখন ভ্যালু হিসেবে কাজ করলো এই জায়গাটাতে। তো এই রকমের আমরা প্যাটার্ন গুলো দেখতে পাই কিনা সেটা একটু আমরা দেখাচ্ছি। এখানে কনফার্মেশন থাকবে সামনের দিনগুলোতে মার্কেট মুভ করবে। এই কনফার্মেশন গুলো যখন আমরা পাবো তখন আরো বেশি কনফিডেন্ট হবো। এখন একটা বিষয় এখানে আপনাদের মাথায় রাখতে হবে, মার্কেট যদি এখান থেকে ধীরে ধীরে আমরা যে ফাইন্ডিংস গুলো পেলাম, অর্থাৎ ওকে পর্যন্ত থাকুক, যে ফাইন্ডিংস গুলো পেলাম অর্থাৎ মার্কেট একটা আপওয়ার্ড মুভমেন্টের দিকে যাচ্ছে এবং সেটা ইনিশিয়াল একটা ফেজের দিকে আছে, এইটা যদি অন্তত সত্য হয় আমাদের ফাইন্ডিংসটা, তাহলে আমরা একটা হাইপোথেসিস এইভাবে দাঁড় করাতে পারি যে মার্কেট সামনের দিনগুলোতে মুভমেন্টে গেলে ইন্ডেক্স ক্যারি করার জন্য যেই ধরনের স্টক গুলো সচরাচর আমরা দেখে থাকি, ইন্ডেক্স ক্যারি মানে হচ্ছে যে সমস্ত স্টকের দাম বাড়লে ইন্ডেক্স বাড়ে, যে সমস্ত স্টকের দাম কমলে ইন্ডেক্স কমে, আমরা সেই সমস্ত ইন্ডেক্সের কথা। তো ওই ধরনের স্টক গুলো কি হবে, মুভমেন্ট থাকবে। তাহলে আপনি দুইটা ফাইন্ডিংস পেলেন, এক হচ্ছে ইন্ডেক্স ক্যারি অন করতেছে, ইনিশিয়াল একটা ফেজে আছে, এখান থেকে যদি মুভমেন্ট কন্টিনিউ করতে থাকে, আপওয়ার্ড দিকে যেতে থাকে, তাহলে কিছু স্টকের দাম বাড়বে, যে স্টক গুলোর পজিটিভ মুভমেন্ট ইন্ডেক্স কে পজিটিভ করবে, যে স্টকের নেগেটিভ মুভমেন্ট ইন্ডেক্স কে নেগেটিভ করে, এই ধরনের। তো আপনি দুইটা ফাইন্ডিংস পাইলেন, এক মার্কেট ভালো হইতে পারে এখান থেকে, আপনি সেখানে কিছু প্যাটার্ন দেখলেন। সেকেন্ড হলো আপনি কিছু স্টকের ধারণা পেলেন, যেই স্টক গুলো ইন্ডেক্সকে ক্যারি করে। এখন আপনি নিজেই বের করতে পারবেন কোন কোন ইন্ডেক্স গুলো, সরি কোন কোন স্ক্রিপ্ট বা স্টক গুলো ইন্ডেক্সকে ক্যারি করে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি 5টা স্টকের নাম বলেন, আপনি হয়তো বা মানে উইদাউট এনি হেজিটেশন বলে দিতে পারবেন স্কয়ার ফার্মা, ডিপি, রবি। আপনি আরো বড় স্টকের মধ্যেও আপনার আসতে পারে ব্যাট বিসি, আপনার চলে আসতে পারে মোবিল যমুনা, একমি ল্যাব, টেক্সিনকো ফার্মা, বিকন ফার্মা। এই ধরনের বড় বড় স্টকের নাম কিন্তু চলে আসবে। তো আপনি উইদাউট হেজিটেশন কি, আপনাকে যদি 5টা বা 10টা স্টকের নাম বলা হয় আপনি কিন্তু এইগুলোর কথাই বলবেন। এবং মার্কেট এই যে যে আমাদের হাইপোথিসিস আমরা দাঁড় করাচ্ছি শার্লক হোমসের মতো, আপনি একটা পর্যায়ে দেখবেন যে আপনার ওই যে 8-10টা স্টকের নাম বললেন একটু আগে বা মনে করলেন আমার সাথে সাথে, ধারণা করলেন এর 50% বা 60% স্টকই কিন্তু এটার সঙ্গে রিলেটেড হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত অন্তত আপনারা বুঝতে পেরেছেন। তো মার্কেট সামনের দিনগুলোতে কিভাবে মুভমেন্টে যেতে পারে সেটা আমি একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। এরপরে এরপরে যে জিনিসটা আমরা দেখবো, আমরা কিছু স্টকের অ্যানালাইসিস দেখবো। আচ্ছা, তার আগে আরো একটা বিষয় একটু শেয়ার করি, যে এটা কিন্তু ডে চার্টে আমরা দেখলাম মার্কেটের একটা সিনারিও। আমরা আমাদের ড্রয়িং গুলো একটু রিমুভ করে দিই। ওকে, ড্রয়িং গুলোকে রিমুভ করে দিয়েছি, আমরা টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধা, আপনারা একটা কনফার্মেশন এখানে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আপনাকে একটু দেখিয়ে দিব। তো এতটুকু থাকলেই আমি মনে করি যে এনাফ। আমরা অলরেডি মার্কেটের ব্যাপারে দেখেছি, মার্কেট একটা আপসাইড মুভমেন্টের ইনিশিয়াল ফেজে আছে।
এখন আমরা টাইম ফ্রেমটাকে কমিয়ে এনে আমরা কিন্তু সত্যি সত্যি যেটা দেখতে পাচ্ছি এটা কনফার্মেশনটা হচ্ছে এইরকম যে মার্কেট আসলেই একটা আপসাইড মুভমেন্টের দিকে আছে। ওকে, গ্রিন লাইন দিয়ে দিলাম। সমস্যা নেই। ওকে, আমরা ক্লিয়ার একটা আপসাইড মুভমেন্টের দিকে দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেটটা এইভাবে আপওয়ার্ড দিকে মুভমেন্ট করে যাচ্ছে আর কি। অর্থাৎ প্রথম বটমটা এইখানে, সেকেন্ড বটমটা এইখানে, এবং পরবর্তী বটম গুলো সামওয়্যার লাইক আমরা এই জায়গাটাকে সাপোর্ট হিসেবে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই লাইনের যদি নিচে না নামে, অর্থাৎ 5120 পয়েন্টের নিচে যদি না নামে, তাহলে এটাই সাপোর্ট হবে এবং এইখান থেকে এইভাবে কন্টিনিউ করতে থাকতে পারে। তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে আপসাইড মুভমেন্টের একটা ইনিশিয়াল ফেজ ওইখানে আমরা দেখেছিলাম ডে চার্টে। আমরা 15 মিনিটস চার্টে সেটার একটা কনফার্মেশন দেখতে পাচ্ছি যে আমাদের ধারণাটা কি ঠিক আছে। তো আপনি একটা বিষয় কনফার্ম হলেন মোটামুটি ভাবে যে মার্কেট এখান থেকে আপসাইডে যাওয়ার যে ইনিশিয়াল ফেজ সেটা কনফার্ম করেছে। খুব বাজে কিছু না হলে মার্কেট এখান থেকে নেগেটিভ হয়ে আবার 5000-এর নিচে নেমে যাওয়া, এটা নাও হতে পারে। বাট ভালো থাকলে বা অ্যাভারেজে এখন যেমন আছে সেটাও যদি থাকে, এই ট্রেন্ডটা অন্তত ধরে রাখবে। এরপর আমরা ইন্ডেক্সের ব্যাপারে বা মার্কেটের ব্যাপারে ওভারঅল একটু ধারণা পেলাম। এরপর আমাদের সেকেন্ড ফেজে যে জিনিসটা থাকবে, যে ইন্ডেক্সকে ক্যারি করে এই ধরনের কিছু স্ক্রিপ্ট, এবং ক্যারি খুব একটা বেশি না করলেও টেকনিক্যালি বেটার অবস্থায় আছে এই ধরনের কিছু স্ক্রিপ্টের আমরা একটু অ্যানালাইসিস দেখার চেষ্টা করব। তো প্রথম আমরা যে স্টকটার অ্যানালাইসিস দেখবো সেটা হচ্ছে এসিআই। আমরা এসিআই এর চার্টটা একটু দেখার চেষ্টা করি। আমাদের রিসেন্ট বটমটা অ্যাকচুয়ালি ছিল এইটা 155-50 টাকার আশেপাশে। আমরা আপ হলো এবং সেকেন্ড বটমটা পেয়েছি এখানে 160-65 টাকার আশেপাশে, এবং এখান থেকে আবারও মুভমেন্ট যাচ্ছে। তো আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি 190 টাকা পর্যন্ত, অর্থাৎ এখান থেকে যে মুভমেন্টটা হচ্ছে, এই যে অলরেডি এখান থেকে যা হচ্ছে, এই মুভমেন্টটা 190 টাকা পর্যন্ত যাওয়ার চান্সটা খুব হাই, এবং সেইখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এই 90 টাকা লেভেলে। তারপরে হয়তো বা এখান থেকে ব্রেকআউট করে পরবর্তীতে এই রেজিস্ট্যান্স ফেস করলো, তারপরে হয়তো ব্রেকআউট করে আরো বড় মুভমেন্টের দিকে যেতে পারে। আপনারা এটা ডিভিডেন্ড ডিক্লারেশন এবং ইপিএস একটু চেক আউট করে নেবেন। টেকনিক্যালি যেহেতু এখানে ফরমেশন ভালো করার চেষ্টা করছে, সেই জন্য আপনাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করছি। আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস গুলো অবশ্যই করে চেক করে দেখবেন। সো 177 টাকা এখন আছে, তো 90 টাকা পর্যন্ত আলটিমেটলি শেয়ারটা একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে, যেহেতু এইখানেও বেশ কয়েকবার এই রেজিস্ট্যান্স জোন গুলাতে বাধা পেয়ে কারেকশন হয়েছে। তো আমার ধারণা হচ্ছে এই 90 টাকার আশেপাশে আবারও রেজিস্ট্যান্স ফেস করে কিছুটা কারেকশন হতে পারে, তারপরে হয়তো বা আবার এটা ব্রেকআউট করে বড় একটা র্যালি করতে পারে। অ্যাজ লং অ্যাজ আমরা যে মার্কেটের ব্যাপারে যে হাইপোথেসিসটা দাঁড় করিয়েছিলাম শুরুতে, এই ভিডিও শুরুতে, সেটা যতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে, আমাদের এই অ্যানালাইসিস গুলোর হাইপোথেসিসও ততক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি এই এই প্যাটার্ন গুলো তৈরি করে এসিআই
একটা মুভমেন্টে যেতে পারে। এবং আপনারা এই নিউজ গুলো একটু দেখলে দেখবেন যে এর বেশ ভালো ভালো কিছু নিউজ আছে, সামনের দিনগুলোতে আরো আসতে পারে। তো এটা একটা পটেনশিয়াল স্টক হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে এইটার মুভমেন্টকে আপনারা ফলো আপে রেখে দেখতে পারেন। আপনাদের হয়তো অনেকের এইটার ইনভেস্টমেন্ট থাকতে পারে, তো আশা করি এর দ্বারা উপকৃত হতে পারবেন। নেক্সট আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এডিএন টেলিকম। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এডিএন টেলিকম একটা সাপোর্ট জোন ছিল এই জায়গাটাতে 60 টাকায়, এবং সেই 60 টাকার কাছাকাছি কিন্তু আবার শেয়ার প্রাইসটা নেমে আসছিল। যদিও 60 টাকা আসে না, এটা মেবি 61 বা 62 টাকা ছিল। তো আমরা বলতেই পারি যে ভ্যালিড একটা সাপোর্ট জোন ছিল, ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে। ইপিএস এবং ডিক্লারেশন আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ডাবল বটম ফরমেশন একটা রিভার্সাল ফরমেশন। এখান থেকে স্বাভাবিকভাবেই মোস্ট অফ দ্য টাইম শেয়ারের একটা রিভার্সাল আমরা দেখতে পাই। যদি রিভার্সালটা আমরা দেখি তাহলে আবার 74-75 টাকা পর্যন্ত শেয়ারের প্রাইস উঠে যেতে দেখবো। তারপরে আবার এটাকে একটু ফল ব্যাক করতে দেখে পরবর্তীতে হয়তোবা এই ব্রেকআউটটা আমরা হতে দেখতে পারি। তো মাঝখানে আমরা যদি দেখি যে এখানে 10-20% মতো একটা কিন্তু প্রাইস গ্যাপ আছে। তো এই জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ফলো আপে রাখবেন। যাদের ইনভেস্টমেন্ট আছে তারা চিন্তা করে দেখবেন যে এখানে কিছু করা যায় কিনা। অনেক রকমের মেথড আছে, আমার এখানে আসলে আপনাদেরকে ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার কোনো জায়গা নয়। আমি শুধুমাত্র আমার জায়গা থেকে অ্যানালাইসিস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, প্যাটার্ন গুলো শেয়ার বলতে পারি, যেগুলো দেখে দেখে আপনারা শিখে আপনাদের মতো করে ফাইন্ডিংস গুলো বের করতে পারেন। এবং সেই সঙ্গে আরো একটা বিষয় একটু শেয়ার করবার, আমরা একটা কোর্স ডিজাইন করেছি, আসলে আমি ডিজাইন করেছি, যেহেতু দীর্ঘদিন ধরে এই মার্কেটের সঙ্গে রিলেটেড এবং আমি জানি যে কিভাবে মার্কেট কাজ করছে, ওভার টাইম কিভাবে ডাইমেনশন চেঞ্জ করছে। তো একটা কোর্স এইভাবেই ডিজাইন করেছি, লার্ন এন্ড আর্ন, অর্থাৎ আপনি একই সঙ্গে শিখবেন আমার এই কোর্সের মাধ্যমে, এবং সেইটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি কিছু না কিছু আর্ন করতে পারেন। সেভাবেই কোর্সটা ডিজাইন করেছি। বিস্তারিত জানার জন্য আমাদের ডিটেলসে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেটাতে আমাকে নক দিতে পারেন। যাই হোক, এডিএন টেলিকম একটা ডাবল বটম ফরমেশন এখানে ক্রিয়েট করেছে। ইনিশিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে 74-75 টাকা। মুভমেন্ট আসলে, যেহেতু মার্কেটের মুভমেন্ট আসতে পারে, এই ধরনের স্টক গুলো কিন্তু মুভমেন্টে যেতে পারে, তাহলে 20%-এর মতো একটা স্কোপ আছে, প্রাইস গ্যাপ এখানে হওয়ার মতো স্কোপ আছে। আমরা পরবর্তী স্টকে চলে যাচ্ছি। ছোট একটা স্টক, কপারটেক। আমরা ইনিশিয়াল সাপোর্টটা দেখব, অর্থাৎ এই লাইনটা 17 টাকা হচ্ছে খুব ভালো একটা সাপোর্ট ছিল। আহ এটাকে যদি আমি এক্সটেন্ড করি, তার মানে এই জায়গাটা থেকে অনেকবার শেয়ারের প্রাইস মুভ করেছে। একবার, দুইবার, তিনবার এবং চারবার, মানে চতুর্থবার হতে যাচ্ছে। তো আমি মনে করি টেকনিক্যালি যেহেতু এই রিপিটেড প্যাটার্ন গুলো এখানে আসছে, মার্কেট ভালো হওয়ার সাথে সাথে আমাদের এইখান থেকে আহ আমরা মুভমেন্ট গুলো দেখবো। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম রেজিস্ট্যান্স জোনটাকে কিন্তু টাচ করে ফেলছে, অর্থাৎ 19 টাকা 30 পয়সা ক্লোজিং, প্রথম রেজিস্ট্যান্সটা হচ্ছে 19 টাকা 60-70 পয়সা আশেপাশে। হয়তো এটা ব্রেকআউট করবে। সেকেন্ড যে রেজিস্ট্যান্স জোন, সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। মোস্ট লাইকলি এটাই হবে 22 টাকা। তো 22 টাকার দিকে শেয়ারটা আবারও আস্তে আস্তে যেতে পারে। মার্কেট ভালো হলে 22 টাকাকে ক্রস করে 23.60, এবং আরো ভালো হলে মার্কেটের সঙ্গে কন্ট্রিবিউট করলে 25 টাকা। সো মানে বেশ কয়েকটা ধাপে ধাপে রেজিস্ট্যান্স জোন আছে, একটা ব্রেকআউট করার সাপেক্ষে
পরবর্তী ব্রেকআউটের দিকে যাওয়ার চান্স আছে। তো আপনারা দেখতে পারেন এইটার অ্যানালাইসিস গুলো এবং ফলো আপে রাখলে আশা করি এখান থেকে বেটার আপনারা রেজাল্ট পেলেও পেতে পারেন। এরপরে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ই জেনারেশন আইটি কোম্পানি। অবশ্যই বলে রাখছি ডিভিডেন্ড এবং ইপিএস টা আপনারা ভালো করে দেখে নেবেন। যদি ইপিএস এবং ডিভিডেন্ড ভালো থেকে থাকে তাহলে স্টকের ইনিশিয়াল এই যে মুভমেন্ট গুলো সেটা ভ্যালিড থাকবে এবং এটা কন্টিনিউ করার চান্সটা খুব হাই। আমরা এখানে একটু দেখার চেষ্টা করব এই যে যে আপসাইড ট্রেন্ড ক্রিয়েট করেছে, আমরা এটা একটু ধরার চেষ্টা করি। সো ক্লিয়ারলি একটা আপসাইড মুভমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সাপোর্ট জোনের প্রায় কাছাকাছি আসছিল, বাট এখন মুভমেন্ট কন্টিনিউ করতেছে। আমরা ইমিডিয়েট সাপোর্ট জোনটাও দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট নিচ্ছে, অর্থাৎ 22 টাকায় ভালো একটা সাপোর্ট আছে। এই জায়গায় সাপোর্ট নেওয়ার পরে এইখানে 22 টাকায় সাপোর্ট নিচ্ছে। সো খুব চমৎকার একটা প্যাটার্ন এখানে বা চার্ট তৈরি করেছে ই জেনারেশন। ফান্ডামেন্টালস গুলো ভালো থাকা সাপেক্ষে শেয়ারের পরবর্তী যে রেজিস্ট্যান্স জোন অর্থাৎ 25 টাকা, অলরেডি কিন্তু 25 টাকা উঠেছিল, আবারও 25 টাকা এটা যাওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তী যে রেজিস্ট্যান্স জোন 27 বা 28 টাকা, এই 28 টাকা পর্যন্ত আবারও চলে যাওয়ার ভালো একটা চান্স আছে। সো আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন, অ্যানালাইসিস করবেন, সম্ভব হলে আপনারা একটা নোটবুক ইউজ করবেন যেটার মাধ্যমে আপনাদের এই যে ফাইন্ডিংস গুলো সেগুলো যদি নোট ডাউন করে রাখেন, ওভার টাইম এগুলো মিলিয়ে মিলিয়ে দেখবেন এবং চার্ট অবজারভেশন কন্টিনিউ যদি করেন সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট এখান থেকে আসার সম্ভাবনাটা খুব বেশি। ওকে, এরপরে যে স্টকটা আমরা দেখব সেটা হচ্ছে ইএইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। ভালো ইপিএস, ভালো ডিভিডেন্ড, সবকিছুই ভালো আসছে। ইভেন ফার্স্ট কোয়ার্টার ইপিএস সম্ভবত দিয়ে দিয়েছে, আপনারা একটু চেক আউট করে নেবেন। সাপোর্ট ছিল এই 70 টাকায়, কিন্তু তার উপরে তৈরি করেছে একটা সাপোর্ট জোন, একটা গুড সাইন যে তাহলে বটমটা নতুন করে আর নিউ বটম ক্রিয়েট করে নাই, বরং কিছুটা উপরে। তো নর্মালি আমরা এই ধরনের স্টককে বলি বুল স্টক, কারণ এগুলো সাধারণত হচ্ছে হায়ার হাই, হায়ার লো বা লোয়ার লো, এই ধরনের কিছু প্যাটার্ন আছে যেগুলো তৈরি করলে আমরা বলি বুলিশ বা বিয়ারিশ স্টক। তো যাই হোক, আজকে অত ডিটেলস আলোচনা করার সময় আমাদের হাতে নেই। আমরা সংক্ষেপে এখানে একটু বোঝার চেষ্টা করব। এইখানেও সাপোর্ট পেয়ে গিয়েছে অলরেডি। যেহেতু সাপোর্ট পেয়ে গিয়েছে, আমরা এখান থেকে একটু ড্র করার চেষ্টা করব। অলরাইট, সমস্যা নাই। সাপোর্ট জোনের প্রায় কাছাকাছি ঘিরে গিয়েছে, সেটা আমরা ধরতে পারলে হইলো এনাফ। সো ক্লিয়ারলি একটা আপ ট্রেন্ড স্টকের বর্তমান অবস্থা। ইনিশিয়াল রেজিস্ট্যান্স জোনগুলো আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। এইটা একটা জোন হবে 80 টাকা, এইটা একটা জোন হবে 84 টাকা, এই জায়গাটাতে একটা জোন হবে 86-87 টাকা, এইখান থেকে বেশ কয়েকবার পড়েছে 89 টাকা, এবং এটা করলে 93-94 টাকা। তো বেশ কিছু ইয়ার রেজিস্ট্যান্স জোন আছে, একটা ব্রেক করার সাপেক্ষে পরবর্তী দিন যে রেজিস্ট্যান্স জোন সেই দিকে কিন্তু ধাপে ধাপে যাবে। আর কোনো কারণে যদি এটা এখান থেকে ফল ব্যাক করে, আবারও হয়তো বা 75-76 টাকা পর্যন্ত নামতে পারে, আবার ইউটার্ন নিতে পারে, একটা পর্যায়ে কিন্তু ব্রেকআউটটা হবে। তো এই ব্যাপারটার দিকে সবসময় মাথা রাখবেন যে যে কোনো একটা পর্যায়ে যে আসলে মার্কেট যদি রিবাউন্ড করে,
এই 80 টাকা রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করবেই করবে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আপনাকে প্রাইস গ্যাপ দিয়ে দিয়ে যাবে। এখন যখন এইটার স্টকের বাই মোমেন্টাম হবে, বাই সিগন্যাল জেনারেট করবে, আপনি সেই সময় বাই করবেন। যখন সেল জেনারেট করবে তখন সেল করবেন। এবং হয় কি সুবিধা হচ্ছে, আপনি যখন 10-12টা স্টক কন্টিনিউয়াসলি মনিটর করবেন, তখন কোনো না কোনো স্টক কিন্তু অবশ্যই বাই সিগন্যাল জেনারেট করবে অথবা সেল সিগন্যাল জেনারেট করবেন, এবং আপনি ঘুরিয়ে ঘুরিয়ে সুইং 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 ট্রেড করে করে যখন আইটেম সুইচ করবেন, আপনার পোর্টফোলিওর গেইনটা কিন্তু তখন বেশি হবে। তো ইএইচএল এর আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলাম। এরপরে আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মার ইনিশিয়াল সাপোর্ট জোন এই 48 টাকা লেভেল ছিল, এবং এখানে ভ্যালিড সাপোর্টও পেয়েছে, অর্থাৎ এই 48, এই 48 এবং এই 48। তো ট্রিপল বটম ফরমেশন, এখান থেকে অলরেডি 10% গ্যাপ ক্রিয়েট করেছে, মোর দেন 10%, যেহেতু ইপিএস এবং ডিভিডেন্ড ভালো এসেছে। শেয়ারের একটা মুভমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি। এই ইনিশিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে 55-56 টাকা, এইটা ব্রেক করলে এই 58-59 টাকা, তারপর 61 টাকা, এবং ফার্দার গেলে 65-66 টাকা। সো রেজিস্ট্যান্স জোনগুলো দেখলেন। আশা করি এই ধাপগুলোকে মনে রাখতে পারলে আপনি এই জায়গাগুলো থেকেও বিজনেস বের করে নিয়ে আসতে পারবেন। আমরা এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করব, ইবনে সিনা। ফান্ডামেন্টাল একটা স্টক হয়েছে বর্তমানে। বটম ছিল 278 টাকা, বাট আমরা দেখতে পাচ্ছি যে 290 টাকায় অলরেডি সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। তার মানে আমরা বলতে পারি স্টকটা এখান থেকে একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করার চেষ্টা করছে, এবং এই মুভমেন্টটা কন্টিনিউ করতে পারে, এবং সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স জোনগুলো হবে এই লেভেল 310 টাকা পর্যন্ত, 319 টাকা এবং 330 টাকা। সো 310, 320, 330 এইভাবে হচ্ছে কন্টিনিউ করতে পারে। এবং সেই ক্ষেত্রে এই যে যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনকে, সরি রেজিস্ট্যান্স জোন না, অ্যাকচুয়ালি এই সাপোর্ট লাইনটাকে ভ্যালিড রেখে কন্টিনিউ করার চান্সটা অনেক হাই থাকবে। অর্থাৎ এখান থেকে হয়তো বা ইনিশিয়ালি 310 টাকা পর্যন্ত মুভমেন্টে যে কিছুটা প্রাইসের কারেকশন, তারপরে হয়তো বা এটা ব্রেকআউট করে আবার এইটাতে আবারও কারেকশন করে সাপোর্ট, তারপরে হয়তো ব্রেকআউট করে এইটাতে আলটিমেটলি বড় একটা প্রাইস। সো এই মুভমেন্ট গুলোকে যদি আপনারা ধরতে পারেন, আমি মনে করি যে ইনশাল্লাহ ভালো একটা মানি মেক করা এখানে পসিবল হবে। আমি বলছি না যে এটা কিনলেই আপনার মানি মেক হবে, আমি চার্ট অনুযায়ী বলছি। তো এটাকে আপনার আবার ফিনান্সিয়াল কোনো পরামর্শ হিসেবে নিবেন না। এইবারে যে স্টকটা নিয়ে আলোচনা করব আমরা, ওরিয়ন ফার্মা, জেড ক্যাটাগরির স্টক, নো ডিভিডেন্ড এবং ইপিএস ভালো নয়। আম, অনেক বড় একটা প্রাইস ছিল, 100 টাকার উপরে একসময় প্রাইস ছিল। সেই জায়গা থেকে ভালো একটা কারেকশন হয়েছে, 25 টাকা পর্যন্ত বটমে নেমেছিল। তো ডাবল বটম ফরমেশন আমরা দেখতে পাচ্ছি 30 টাকা লেভেলে, যেহেতু এই জায়গায় নামে নেই। তো এটা একটা রিভার্সাল প্যাটার্ন। 30 টাকার উপরে শেয়ার প্রাইস সাস্টেন করাই ফেলতে পারলে, বা আমরা যদি সাস্টেন করতে দেখি, শেয়ারের মুভমেন্ট আমরা দেখব, এবং সেই মুভমেন্টটা যে রেজিস্ট্যান্স জোন গুলো আছে সেগুলোকে ব্রেকআউট করার মাধ্যমে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করবে। তো প্রথমে 34 টাকা, পরবর্তীতে 38 টাকা, এবং আলটিমেটলি 42 টাকা পর্যন্ত শেয়ারের প্রাইস উঠে যাওয়ার ভালো একটা সম্ভাবনা দেখছি। তো এখান থেকে 42 টাকা মানে 10 টাকা, 30 টাকার স্টকে 10 টাকা যদি আপনার গেইন হয় ধাপে ধাপে, তাহলে
বলাই যেতে পারে যে মোর দেন 30% মতো গেইন। তো এইটা আপনারা নজরে রাখতে পারেন অবশ্যই। টেকনিক্যাল প্যাটার্ন গুলো অবজারভেশনে রাখবেন এবং মুভমেন্ট গুলোকে ফলো আপে রাখবেন। এর পরবর্তীতে আরো একটা স্টক নিয়ে আমরা আলোচনা করব, ছোট একটা স্টক পেনিনসুলা। ভালো প্যাটার্ন তৈরি করেছে, আমরা একটু দেখার চেষ্টা করব। এই মুভমেন্টটা এখানে তৈরি করেছে, অর্থাৎ বটম থেকে হাই, হয়তো বা আরো কারেকশন হয়ে আবার আরেকটা হাই এবং বটম করবে, যেটা এই লেভেল থেকে উপরে হবে। আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা যেহেতু ডে চার্ট, খুব বেশি সিগনিফিকেন্টলি ইয়ে না, আমি এটাকে উইক চার্টে কনভার্ট করে ফেললাম, তাতে করে আমাদের যে ফ্রিকোয়েন্সিটা সেটা কমে আসবে এবং একটা ক্লিয়ার পিকচার আমরা এখান থেকে পাবো আশা রাখি। আমরা যদি এই জায়গাটাতে রেজিস্ট্যান্স জোন হিসেবে ধরি, একটা ক্লিয়ার ব্রেকআউট দেখতেছি, অর্থাৎ 14 টাকা 80 পয়সা একটা ব্রেকআউট ছিল, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কোনো কারণে যদি 15 টাকার নিচে শেয়ার প্রাইস না নামে, এটা একটা ব্রেকআউট এবং পরবর্তী রেজিস্ট্যান্স জোন হচ্ছে 20 টাকা, এবং শেয়ারটা কিন্তু এই জায়গা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আহ, যেহেতু অনেক বেশি ফল করেছে, অ্যাটলিস্ট 20 টাকা পর্যন্ত শেয়ার প্রাইস চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং 15 টাকার শেয়ারে যদি 5 টাকা গ্যাপ আপ হয়, তাহলে হিউজ পরিমাণে এখানে একটা ইকুইটি গেইন হওয়ার চান্স কিন্তু আছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ভলিউমটাও এখানে সিগনিফিক্যান্ট একটা ভলিউম বেড়েছে। এরপর যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রানার অটো। আমরা উইকলি চার্টটাই রাখলাম, এই চার্টে অনেক ভালো কিছু তৈরি করেছে, তো আমরা উইকলি চার্ট একটু রাখার চেষ্টা করি এবং একটু বোঝার চেষ্টা করি। শেয়ারের প্রাইস 35 টাকার উপরে যদি আলটিমেটলি ধরে রাখতে পারে, তাহলে একটা ব্রেকআউট। এবং আমরা রিসেন্ট বটম গুলোকে যদি কানেক্ট করি, তাহলে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি এটা যদি কাছাকাছি নামে নাই, তো এইখানে একটা সাপোর্ট নিয়ে এখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করতে পারে। অর্থাৎ এই লাইনটা স্কুইজ হয়ে এসে একটা পর্যায়ে যে ব্রেকআউট, এবং যদি ব্রেকআউটটা কমপ্লিট করতে পারে, তাহলে পরবর্তী যে রেজিস্ট্যান্স জোনটা হবে 40 টাকা, এবং সেইটা যদি হয় মাঝখানে একটা গ্যাপ আছে, সো গ্যাপটা ফিল আপ করবে, অর্থাৎ 48 টাকা পর্যন্ত বা 50 টাকা পর্যন্ত শেয়ার প্রাইস উঠে যেতে পারে। এবং তার জন্য কন্ডিশন হচ্ছে শেয়ারের প্রাইস 35 টাকার উপরে হতে হবে। তো এই জায়গাটা তো আপনারা একটা ক্লিয়ার পিকচার দেখতে পাচ্ছেন, এবং যখন এই মুভমেন্ট এটার মতো করে দেখতে পাবেন আশা করি, তখন আপনাদের যে হাইপোথিসিস গুলো এখন শেয়ার করলাম সেটার সঙ্গে মিলিয়ে দেখবেন, এবং সেটার প্রাইস সিমিলারিটিস যদি আপনারা দেখেন, তাহলে একটা অপরচুনিটি হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। এখন আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সি পার্ল। আমরা ডে চার্টে আবার নিয়ে আসি, যেহেতু এটা নয়েজটা খুব বেশি নাই, তো আমরা ডে চার্টে নিয়ে আসলাম। আমরা প্রিভিয়াস বটম পেয়েছিলাম বলতে গেলে এখানে 29-30 টাকায়, সেই পর্যন্ত নামে নাই। সেকেন্ড বটমটা আমরা এখানে পেয়েছি 33-34 টাকায়, সো কিছুটা উপরে আমরা ধরে নিতে পারি এটা ক্লিয়ার আপওয়ার্ড একটা মুভমেন্টের স্টক হিসেবে আমরা পাচ্ছি। এইখান থেকে শেয়ারের একটা মুভমেন্ট যেহেতু ক্রিয়েট করেছে, রেজিস্ট্যান্স জোনটা 40-41 টাকার দিকে, সেটার ব্রেকআউট হলে 48 টাকা। এবং এটা যেহেতু অলরেডি 60 টাকা থেকে ডাবল টপ ফরমেশন ক্রিয়েট করে চলে আসছে করে, তো ধাপে ধাপে আবারও এইটার কাছাকাছি আবারও প্রাইসটা মুভ করতে পারে। যেহেতু মার্কেট ভালোর দিকে যাচ্ছে, ধরে নিলাম মার্কেটের সাথে সাথে এইটারও কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখব, এবং সেই মুভমেন্টটা ইনিশিয়ালি এইভাবে ব্রেকআউট করে করে
মুভমেন্ট গুলো কিন্তু আসতে পারে। সো অবজারভেশনে রাখার দরকার আছে। কিছু ক্লিয়ার ইন্ডিকেশন আমরা পেয়েছি যে বটমে আর আসে নাই, তার উপরে ক্রিয়েট করছে, তার মানে মোমেন্টামটা একেবারে লুজ করে নাই। বাইং ইন্টারেস্ট এখনো পর্যন্ত আছে এবং ধাপে ধাপে এই ব্রেকআউট পয়েন্ট গুলোকে ব্রেক করে করে শেয়ার আলটিমেটলি আবার 60 টাকা যাওয়ার চান্স আছে। কারেকশন হলে মুভমেন্ট দেখে এটা একটা পটেনশিয়াল স্টকে পরিণত হতে পারে। তো এটার দিকে না আপনারা অ্যানালাইসিস করবেন এবং নজরে রাখবেন। সর্বশেষ যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেকনো ড্রাগ। মেবি ইপিএসটা কিছুটা কম বা বেশি আসছে এবং একটা ডিক্লারেশন আসছে ডাবল বটম ফরমেশন। হ্যাঁ, অলমোস্ট ডাবল বটম একটা ফরমেশন, এখানে টুইজার বটমে ধরতে পারেন। তো আমরা এটাকে ডাবল বটম হিসেবেই ধরবো। ডাবল বটম ফরমেশন থেকে শেয়ারের একটা মুভমেন্ট আছে, রিভার্সাল মুভমেন্ট হয়েছে, আপ হয়েছে। রেজিস্ট্যান্স জোন ছিল এই জায়গাটাতে, অর্থাৎ 33 টাকা 34 টাকা ছিল রেজিস্ট্যান্স জোন। সেইখানে রেজিস্ট্যান্সটা আমার ধারণা যে ফেস করছে। 34 টাকার উপরে যদি শেয়ার প্রাইস সাস্টেইন করতে পারে, পরবর্তীতে আবারও 38-39 টাকা পর্যন্ত শেয়ার প্রাইস উঠে যেতে পারে। সেক্ষেত্রে 15% মতো একটা প্রাইস গ্যাপ হওয়ার চান্স আছে। তো মার্কেট ভালো হওয়ার সাথে সাথে এটাও কিন্তু ভালো হওয়ার একটা চান্স আছে। আপনারা অ্যানালাইসিস, আরো ডিটেল অ্যানালাইসিস করে দেখবেন এবং এইভাবেই ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে পটেনশিয়াল স্টক গুলো কোনগুলো, সিমিলার প্যাটার্ন গুলো কোথা থেকে বের হচ্ছে, কোন কোন স্টক থেকে বের হচ্ছে বা কোন কোন স্টকে তৈরি করছে, সেগুলো ফাইন্ড আউট করবেন। আজকে আপনাদের সঙ্গে ডিটেল মার্কেট এবং 12টা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করলাম। সেগুলো ওভার টাইম আপনারা অবজারভেশনে রাখবেন এবং মিলিয়ে দেখার চেষ্টা করবেন যে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন গুলোর আলোচনা করা হয়েছে সেগুলো পর্যন্ত কেমন বিহেভ করে এবং সেই সঙ্গে সঙ্গে যেই ধারণাগুলো বা হাইপোথেসিস দাঁড় করানোর চেষ্টা করেছি সেগুলোর সঙ্গে ম্যাচ করে কিনা সেগুলো দেখার চেষ্টা করবেন। এইগুলো থেকে আপনি কোনো না কোনো ক্লু পাবেন শার্লক হোমসের মতো, এবং সেইখান থেকে একটা কনক্লুশন টেনে আপনি আপনার ফিনান্সিয়াল যে ডিসিশন মেকিং সেইটাতে আমার মনে হয় যে কনফিডেন্টলি একটা ডিসিশন মেক করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও কথা হবে পরের ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবার শুভকামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। ইনভেস্টিং নো হাউ টিম আপনাদের ফিনান্সিয়াল জার্নি আরো স্মুথ করার জন্য আমি একটা লার্ন অ্যান্ড আর্ন কোর্সে ডিজাইন করেছি। বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিটেলসে দেওয়া নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আশা করি এই ভিডিওর সাথে সাথে প্রিভিয়াসলি যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো কোনো না কোনো ভাবে আপনাদের উপকারে এসেছে এবং সামনের দিনগুলোতে আমার এই প্রয়াসটা কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। দীর্ঘ বিরতির পর নতুন করে আবার শুরু করেছি। আশা করি এবার আপনারা কোনো রকমের ইন্টারাকশন ছাড়াই রেগুলারলি আমার অ্যানালাইসিস গুলো পাবেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে।